আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, ছাগলনাইয়া মহিলা কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আশা করি তোমরা অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব পদার্থবিজ্ঞান প্রথম পত্র ভেক্টর নিয়ে। গত ক্লাসে তোমাদের সাথে আমি আলোচনা করেছি প্রসঙ্গ কাঠামো পর্যন্ত। আজকে আমি তোমাদের সাথে প্রসঙ্গ কাঠামোর উপর ভিত্তি করে বিভিন্ন ভেক্টর নিয়ে আলোচনা করব এবং আরো আলোচনা করব ভেক্টরের যোগের নিয়ম নিয়ে। চলো শিক্ষার্থীরা আমরা শুরু করি। অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর হচ্ছে এক ধরনের ভেক্টর, ঠিক আছে? প্রসঙ্গ কাঠামো সম্পর্কে তোমরা আগে জেনেছো। এখন আমরা অবস্থান ভেক্টরের সংজ্ঞাটা একটু জেনে নিই। প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টর দিয়ে নির্দেশ করা হয় তাকে ওই বিন্দুর অবস্থান ভেক্টর বলে। আবার বলি, দেখো শিক্ষার্থীরা, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টর দিয়ে নির্দেশ করা হয় তাকে ওই বিন্দুর অবস্থান ভেক্টর বলে, ঠিক আছে? চিত্রে ও হচ্ছে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু। পি যে কোনো বিন্দু, পি হচ্ছে যে কোনো ওই প্রসঙ্গ কাঠামোর যে কোনো বিন্দু, ঠিক আছে? ওপি ভেক্টরটি এর একটা ভেক্টর নির্দেশ করতেছে। ওপি ভেক্টরটি ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান নির্দেশ করে। ওপি ভেক্টরটি ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান নির্দেশ করে। এখানে ওপি একটি কি হবে? অবস্থান ভেক্টর হবে। এখানে ওপি একটি অবস্থান ভেক্টর। এখন অবস্থান ভেক্টরকে অনেক সময় ব্যাসার্ধ ভেক্টরও বলে। বা রেডিয়াস ভেক্টর বলা হয়। একে স্মল আর দিয়ে প্রকাশ করা হয়। একে কি দ্বারা প্রকাশ করা হয়? স্মল আর দিয়ে প্রকাশ করা হয়। সুতরাং ওপি ইকুয়াল ভেক্টর আর। ভেক্টর ওপি ইকুয়াল ভেক্টর স্মল আর, ঠিক আছে? এখন আসা যাক আয়ত একক ভেক্টর। ডানহাতি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা সম্পর্কে তোমাদের পূর্বে আলোচনা করেছি। তাহলে তোমরা ডানহাতি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা সম্পর্কে বুঝতে পারবে। ডানহাতি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা ধনাত্মক দিকে, ঠিক আছে? ধনাত্মক মানে যেটা ঋণাত্মক দিকে না, যেটা ধনাত্মক দিকে। ডানহাতি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা ধনাত্মক x y z, ঠিক আছে? x y z অক্ষ বরাবর একক ভেক্টরগুলোকে যথাক্রমে স্মল i, স্মল j এবং স্মল k দ্বারা নির্দেশ করা হয়। আয়ত একক ভেক্টর সম্পর্কে তোমাদের পূর্বে আলোচনা করেছি। ডানহাতি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় x y z অক্ষ বরাবর নির্দেশিত আয়ত একক ভেক্টরগুলোকে যথাক্রমে i, j ও k দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? এদেরকে আয়ত একক ভেক্টর বলে। এদেরকে আয়ত এই স্থানাঙ্ক ব্যবস্থায় যে ভেক্টরগুলো আয়ত একক ভেক্টরগুলো নির্দেশ করা হয়, তাদেরকে আয়ত একক ভেক্টর বলে। এখন আসা যাক সরণ ভেক্টর। শিক্ষার্থীরা তোমরা বাংলা ভেক্টরগুলোর নামের সাথে সাথে ইংরেজিতেও ভেক্টরগুলোর নাম পড়ে নিবে। সরণ ভেক্টর
ডিসপ্লেসমেন্ট ভেক্টর। তুমি এটা A একটি বিন্দু আর B একটি হচ্ছে বিন্দু, A একটি বিন্দু B একটি হচ্ছে বিন্দু। তুমি A বিন্দু থেকে বিভিন্ন পথে B বিন্দুতে যেতে পারো। তুমি A বিন্দু থেকে B বিন্দুতে এই পথে যেতে পারো, তুমি আবার এই পথ দিয়ে যেতে পারো, আবার তুমি এই পথ দিয়েও যেতে পারো। ঠিক আছে, তুমি বিভিন্ন পথে A থেকে B বিন্দু দিয়ে যেতে পারো। হ্যাঁ, তাহলে তুমি যে পথে যাও না কেন তোমার সরল রৈখিক বা সমান দূরত্ব হবে A থেকে B বিন্দু বরাবর। তোমার সরল রৈখিক দূরত্বটা কি হবে? A থেকে B বিন্দু বরাবর। তুমি এই পথে যাচ্ছ, আবার এই পথ দিয়ে যাচ্ছ, আবার এই পথ দিয়ে যাচ্ছ, কিন্তু তুমি যে পথ দিয়ে যাচ্ছ যাও না কেন তোমার দূরত্বটা কি হবে? A থেকে B বিন্দু সরল রৈখিক দূরত্ব বরাবর। অর্থাৎ সরল ভেক্টর হবে, সরল ভেক্টর যেহেতু সরলকে s দ্বারা প্রকাশ করা হয়, সরল ভেক্টর হবে ভেক্টর s ইকুয়াল a b, ভেক্টর a b, ভেক্টর সরল ভেক্টর s ইকুয়াল a b, কারণ তুমি a হতে b বিন্দুর দিকে যাচ্ছ, এইজন্য সরল ভেক্টর s ইকুয়াল ভেক্টর a b নির্দেশ করে। এখন আসা যাক বিপ্রতীক বা বেধিহার ভেক্টর। বিপ্রতীক বা বেধিহার ভেক্টর বা রেসিপ্রোকাল ভেক্টর, যেটা একটার অপরটির বিপরীত, যেটা একটি অপরটির বিপরীত। সমজাতীয় দুটি সমান্তরাল ভেক্টরের সমজাতীয় হতে হবে আবার সমান্তরাল হতে হবে। ভেক্টর দ্বয় কি হতে হবে? সমজাতীয় হতে হবে, একই জাতীয় হতে হবে। ঠিক আছে, সমজাতীয় হতে হবে আর সমান্তরাল হতে হবে। হ্যাঁ, সমজাতীয় দুটি সমান্তরাল ভেক্টরের একটির মান যদি অপরটির বিপরীত হয় তবে তাদেরকে কি বলা হয়? বিপ্রতীক বা বেধিহার ভেক্টর বলা হয়। সমজাতীয় দুটি সমান্তরাল ভেক্টরের একটির মান যদি অপরটির বিপরীত হয়, একটির মান যদি অপরটির বিপরীত সংখ্যা হয়, ঠিক আছে, বিপ্রতীক বা বেধিহার ভেক্টর। সমজাতীয় দুটি সমান্তরাল ভেক্টরের একটির মান যদি অপরটির বিপরীত সংখ্যা হয় তবে তাদের একটি অপরটিকে বিপ্রতীক বা বেধিহার ভেক্টর বলে। এখানে ধরা যাক ভেক্টর a ইকুয়াল 7i, ঠিক আছে, ভেক্টর b ইকুয়াল কি হবে? বিপরীত ভেক্টর কি হবে? 1 7i। এখানে একটা অপরটার বিপরীত, এটা সমজাতীয় এবং সমান্তরাল ভেক্টর। তাহলে a ও b ভেক্টর পরস্পরের কি? বিপরীত ভেক্টর। a ও b পরস্পরের বিপরীত ভেক্টর। তোমাদের সাথে বিভিন্ন ভেক্টর সম্পর্কে আলোচনা করেছি প্রসঙ্গ কাঠামোর উপর ভিত্তি করে। এখন তোমাদের সাথে আলোচনা করব ভেক্টরের যোগ। ভেক্টরের যোগ বা এডিশন অফ ভেক্টর। ভেক্টরের যোগ, ভেক্টরের যোগ বা এডিশন অফ ভেক্টর বা এডিশন অফ ভেক্টর, ঠিক আছে, বা এডিশন অফ ভেক্টর। 5 কেজি চালের সাথে যদি 2 কেজি চাল মেশানো হয় তবে তাদের একত্রে ভর হবে 5 + 2 বা 7 কেজি। আবার একটি বাঁশের দৈর্ঘ্য যদি 10 মিটার হয়, পানি নিচে থাকে 4 মিটার, তাহলে পানির উপরে থাকবে কত? 10 পানির উপরে থাকবে 10 - 4 = 6 মিটার, ঠিক আছে। আর 5 কেজি চালের সাথে যদি 2 কেজি চাল মেশানো হয় তাদের একত্রে ভর হবে 7 কেজি।
ঠিক আছে, এই যোগ ও বিয়োগ কিন্তু সাধারণ বীজগাণিতিক নিয়মে হয়েছে। এই যোগ ও বিয়োগ সাধারণ বীজগাণিতিক নিয়মে হয়েছে, কারণ এগুলি কি স্কেলার রাশি, এগুলো হচ্ছে স্কেলার রাশি। স্কেলার রাশির যোগ বিয়োগ গুণ কি হয় সাধারণ বীজগাণিতিক নিয়মে হয়। কিন্তু তুমি যদি শিক্ষার্থী দেখো একটা চিত্র আঁকলাম। তুমি যদি প্রথমে উত্তর দিকে এ বিন্দু থেকে 4 কিলোমিটার যাত্রা করে বি বিন্দুতে যাও, তবে তোমার দূরত্ব কি হবে বা তোমার সরণ কি হবে? তোমার সরণ হবে ভেক্টর AB ইকুয়াল 4 কিলোমিটার, ভেক্টর AB ইকুয়াল 4 কিলোমিটার উত্তর দিকে। ঠিক আছে, কারণ এটা দিক আছে। তুমি যদি এই বিন্দু থেকে উত্তর দিকে 4 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে বি বিন্দুতে যাও, তবে তোমার সরণ হবে ভেক্টর AB ইকুয়াল 4 কিলোমিটার উত্তর দিকে। আবার বি বিন্দু থেকে যাত্রা করে যদি 3 কিলোমিটার পূর্ব দিকে, ঠিক আছে, 3 কিলোমিটার পূর্ব দিকে সি বিন্দুতে যাও, তবে তোমার সরণ হবে ভেক্টর BC ইকুয়াল 3 কিলোমিটার পূর্ব দিকে, 3 কিলোমিটার পূর্ব দিকে। ঠিক আছে, তাহলে তোমার মোট সরণ হবে AC, তোমার মোট সরণ হবে A ভেক্টর AC, তোমার মোট সরণ হবে কত? ভেক্টর AC। AB ও BC এর দৈর্ঘ্যের যোগফলের সমান, অর্থাৎ AB ও BC এর, ঠিক আছে, AB ও BC এর দৈর্ঘ্যের যোগফলের সমান, AB এবং BC এর দৈর্ঘ্যের যোগফলের সমান 4 প্লাস 3 ইকুয়াল 7 কিলোমিটার, 7 কিলোমিটার, 4 প্লাস 3 ইকুয়াল 7 কিলোমিটার হবে AC এর দৈর্ঘ্য। AC এর এই AC টার দৈর্ঘ্য কি AB এবং BC এর দৈর্ঘ্যের সমান, অর্থাৎ 4 প্লাস 3 কিলোমিটার পর 7 কিলোমিটার হবে? নিশ্চয় না, কারণ ভেক্টরের যোগ বিয়োগ সাধারণ গাণিতিক নিয়মে হয় না, বীজগাণিতিক বা কি হয়, বীজগাণিতিক বা জ্যামিতিক নিয়মে হয়। ঠিক আছে, ভেক্টরের যোগ বিয়োগ সাধারণ বীজগাণিতিক নিয়মে হয় না, জ্যামিতিক বা ভেক্টর বীজগাণিতিক নিয়মে করা হয়। ঠিক আছে, এখানে এটি না হওয়ার কারণ হচ্ছে ত্রিভুজের দুই বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, এবং এটা থেকে প্রমাণিত হয় যে ভেক্টরের যোগ বিয়োগ সাধারণ বীজগাণিতিক নিয়মে হয় না, জ্যামিতিক বা ভেক্টর বীজগাণিতিক নিয়মে হয়। ঠিক আছে, ভেক্টর বীজগাণিতিক নিয়মে হয়। আমরা এবার এসো জেনে নিই ভেক্টরের লব্ধি। দুই বা ততোধিক সমজাতীয় ভেক্টর যোগ করলে, দুই বা ততোধিক সমজাতীয় ভেক্টর যোগ করলে যে ভেক্টর পাওয়া যায় তাকে ভেক্টরগুলোর লব্ধি বলে। দুই বা ততোধিক ততোধিক সমজাতীয় ভেক্টর যোগ করলে যে
লব্ধি বলে, তাকে ভেক্টরগুলোর লব্ধি বলে। কেবল সমজাতীয় ভেক্টরে, ঠিক আছে, কেবল সমজাতীয় ভেক্টরের যোগ বিয়োগ সম্ভব, কিন্তু ভিন্ন জাতীয় ভেক্টরের যোগ বিয়োগ সম্ভব নয়। কি বলেছি? কেবল সমজাতীয় ভেক্টরের যোগ বিয়োগ সম্ভব, কিন্তু ভিন্ন জাতীয় ভেক্টরের কি যোগ বিয়োগ সম্ভব নয়। যেমন বেগের সাথে বেগ যোগ করা যায়, বলের সাথে বল যোগ করা যায়, কিন্তু বেগের সাথে বল বা বলের সাথে বেগকে যোগ করা যায়, এটা অসম্ভব, এটা ভেক্টর নিয়মের মধ্যে পড়ে না। আমি তোমাদের সাথে ভেক্টর যোগের একটা সাধারণ নিয়ম দেখাচ্ছি, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। এ এবং বি, এ এবং বি দুটি সমজাতীয় ভেক্টর অঙ্কন করলাম, দুটি সমজাতীয় ভেক্টর অঙ্কন করলাম, ঠিক আছে, এটা একটা সমজাতীয় ভেক্টর। হ্যাঁ, এখন এ এর সমান্তরাল করে আরেকটি ভেক্টর অঙ্কন করলাম, যেটার শীর্ষবিন্দু পি এবং পাদবিন্দু হচ্ছে ও। হ্যাঁ, এই ভেক্টরে সমান্তরাল করে যে ভেক্টরটা অঙ্কন করলাম সেটার শীর্ষবিন্দু পি, পি শীর্ষবিন্দুতে বি এর সমান্তরাল করে আরেকটি ভেক্টর অঙ্কন করলাম, ঠিক আছে, আরেকটি ভেক্টর অঙ্কন করলাম যার শীর্ষবিন্দু হচ্ছে ও কিউ পি কিউ, যেটা শীর্ষবিন্দু হচ্ছে পি কিউ। এ ও বি দুটি সমজাতীয় ভেক্টর নিলাম, এই ভেক্টরের সমান্তরাল করে আরেকটি ভেক্টর ওপি অঙ্কন করলাম, যেটা পাদবিন্দু ও এবং শীর্ষবিন্দু পি। হ্যাঁ, আবার বি এর পাদবিন্দু পি তে, ও বি এর পাদবিন্দু পি তে বি এর সমান্তরাল করে বি এর সমান্তরাল করে আরেকটি ভেক্টর অঙ্কন করলাম, যেটার পাদবিন্দু পি শীর্ষবিন্দু কিউ, ঠিক আছে, যার শীর্ষবিন্দু কিউ। তাহলে আমরা এটাকে যোগ করলাম, এটা হলো ও কিউ। হ্যাঁ, এ এর পাদবিন্দু ও থেকে, এ এর পাদবিন্দু ও থেকে বি এর শীর্ষবিন্দু কিউ পর্যন্ত ভেক্টর ও কিউ ইকুয়াল, ভেক্টর ও কিউ ইকুয়াল, ভেক্টর ও কিউ কি হবে? সি। ভেক্টর ও কিউ ইকুয়াল সি অঙ্কন করলাম, ভেক্টর ও কিউ ইকুয়াল সি অঙ্কন করলাম। তাহলে ভেক্টরে, তাহলে সি হবে এ ও বি ভেক্টরের লব্ধি, তাহলে সি হবে এ ও বি ভেক্টরের লব্ধি। তাহলে সি হবে, একইভাবে দুইয়ের অধিক ভেক্টরকে এভাবে যোগ করা যায়, একইভাবে দুইয়ের অধিক ভেক্টরকেও এভাবে তোমরা যোগ করে নিতে পারো। শিক্ষার্থীরা, আজকে এতটুকুই, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকবে। আল্লাহ হাফেজ।